আমাদের পরবর্তী বক্তা তার অধিকার তার কর্মের মাধ্যমেই বারবার দাবি করেছেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি যার 31টি বই আছে, সেই বইগুলি প্রকাশিতও হয়েছে এবং যার মধ্যে 3খানা বই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। এবং এর পরবর্তী সময়ে যে বই প্রকাশিত হবে তার মূল ভাবনা, তার পরবর্তী গবেষণার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং ক্যানাডার যোগসূত্র। অতএব বুঝতেই পারছি আমরা কার বক্তব্য শুনতে চলেছি। সুব্রত কুমার দাস রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তিনি যে পরবর্তী যে বইটি লিখবেন সেই বিষয়েই আমাদের আজকে তিনি তার বক্তব্যে আলোকপাত করবেন। তিনি গবেষক, লেখক, প্রাবন্ধিক, সম্পাদক, দক্ষ সাংগঠনিক এবং এনআরবি টিভির উপস্থাপকও শ্রী সুব্রত কুমার দাস। তার কাছ থেকে আমরা শুনব তার বক্তব্য। সম্মানিত রবীন্দ্র অনুরাগী সুধীবৃন্দ, আজ আমার অনেক ভালো লাগছে এই কারণে যে আমরা আজ সবাই এখানে উপস্থিত হয়েছি একজন 96 বছর বয়সী তরুণের আহ্বানে। সেই তরুণ ডক্টর সঞ্জীব মুখার্জি। তিনি স্বপ্ন দেখেন। কি স্বপ্ন? স্বপ্নের মূল বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। যাকে স্বপ্নে দেখা যায় তাকে বাস্তবে দেখা সত্যি খুব কঠিন। কঠিন এই কারণে যে আমাদের যে জীবনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য জুড়ে আমরা যদি প্রতিনিয়ত রবীন্দ্রনাথকে পাঠ করতে থাকি, চর্চা করতে থাকি, তাহলেও আমরা একজন রবীন্দ্রনাথকে পুরোপুরি পাঠ করতে সক্ষম হব না বলে আমি মনে করি। এই যে রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ আপনারা জানেন তার সাথে ক্যানাডার অনেক বড় যোগসূত্র তৈরি হয়েছিল। এবং সবচেয়ে মজার বিষয়, ক্যানাডা হচ্ছে এমন একটা দেশ রবীন্দ্রনাথের জীবনে যে রবীন্দ্র জীবনীতে আমরা দেখেছি ক্যানাডার সাথে তার সংযোগ সবচেয়ে বেশি কম আলোচিত হয়েছে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ যখন তার গীতাঞ্জলি নির্দিষ্ট সংখ্যক ছাপা হলো ইংরেজিতে লন্ডন থেকে, এবং এরপরে যখন ম্যাকমিলান কোম্পানি 1913 সালের জানুয়ারিতে ওই গীতাঞ্জলি ব্যবসায়িকভাবে বাজারে দিল, এরপরে সারা পৃথিবী জুড়ে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি দ্য সং অফারিংস যখন ছড়িয়ে পড়ল, সেই ছড়িয়ে পড়া জায়গায় একটি শহরের নাম টরন্টো। এটা ভাবলে আমার খুব গর্ব হয় যে আমি সেই শহরের মানুষ, আমি সেই দেশ ক্যানাডার মানুষ, যেই দেশের সাথে, যেই শহরের সাথে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন বাঙালির প্রিয় মানুষ, প্রিয় দার্শনিক, প্রিয় শিক্ষক, প্রিয় কবি, প্রিয় গীতিকার, তার এত সংযোগ ছিল। আমরা অনেকেই জানি না যে গীতাঞ্জলির যে ইংরেজি ভার্সন দ্য সং অফারিংস, এটির ভূমিকা লিখে দিয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, এবং সেই গীতাঞ্জলি রবীন্দ্রনাথ অনুবাদ করেছিলেন গদ্যে। কিন্তু মজার বিষয়, নোবেল পুরস্কার পাওয়ার আগেই, মানে 1913 সালের নভেম্বর মাসের 10 তারিখে ঘোষণা হয়েছিল নোবেল, এবং এর আগেই আগস্ট মাসে এই টরন্টো শহর থেকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির একটি কাব্যিক অনুবাদ করেছিলেন এই টরন্টোর একজন মানুষ। আমার কাছে মনে হয় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যা আমাদের জানা নেই। এবং সেই যে গীতাঞ্জলি আমি বলছি,
যে পৃথিবীর বিভিন্ন শহরের মতো টরন্টো শহর থেকেও ছাপা হয়েছে, এবং সেই গীতাঞ্জলির একটি সংস্করণ আমাদের ইউনিভার্সিটি অফ টরন্টোর লাইব্রেরিতে রয়েছে। তারই পরবর্তী একটি সংস্করণ 1915 সালে প্রকাশিত হয়েছিল, সেটি আমার নিজের ঘরে আছে, আমি ভেবে আনন্দ পাই। আমরা অনেকেই জানি না যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এবং গীতাঞ্জলির পরে তার যে পোস্ট অফিস অনুদিত হয়, ডাকঘর, ইংরেজিতে অনুদিত হলো, কিন্তু আমরা জানি না যে ওই ডাকঘর রবীন্দ্রনাথ কানাডা সম্পর্কে কিছু জানা না জানা এর আগে এই টরন্টো শহরে অভিনীত হয়েছিল। অবাঙালিরা রবীন্দ্রনাথের পোস্ট অফিস অভিনয় করেছিলেন। এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার যেমন করে আমরা জানি না যে 1914 সালে যখন কোমাগাতা মারুর ঘটনা ঘটে, তিনি একজন রবীন্দ্রনাথ, একজন বাঙালি, একজন ভারতীয়, একজন বিশ্ব মানব, তিনি সাহস দেখিয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, কানাডার মতো একটি অমানবিক দেশে আমি কোনোদিন যাব না। 1916 সালে তিনি যখন জাপান যান, জাপান থেকে তার সিয়াটলে আসার কথা, আমেরিকাতে নোবেল পুরস্কারের পরে তিনি প্রথম আসছেন, এর আগে এসছেন তিনি 1912 সালে তার ছেলের সাথে করে। সেই আসার সময় কানাডা থেকে তার কাছে বারবার নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এত তীব্র প্রত্যাখ্যান একজন মানুষ ব্রিটিশ শাসনের অধীনে থেকে করতে পারে ভাবলে বিস্ময় লাগে। এবং তার জাহাজটি জাপান থেকে এই কানাডার ভেতর দিয়ে ভিক্টোরিয়া যে জাহাজ নোঙর করার জায়গা মানে পোর্ট, সেখান থেকে যাবে। ভিক্টোরিয়াতে যখন রয়েছে তখন কানাডার একজন সাংবাদিক তার সাথে দেখা করেন এবং তাকে অনুরোধ করেন নামার জন্য, এবং সেই সাংবাদিকের সাথে তার যে ইন্টারভিউ হয় তাতে তিনি সরাসরি বলেছেন, কানাডার মতো অমানবিক দেশে আমি কোনোদিন যাব না। কারণ কোমাগাতা মারুর ঘটনা। তিনি মনে করতেন যে ব্রিটিশরা কানাডাকে যে অধিকার দিয়েছে, নাগরিকদের যে অধিকার, সেই অধিকার ভারতের নাগরিকদের দেয়নি, এবং তার প্রতিবাদ শুরু তার এই সমস্ত আচরণ। এবং পরবর্তীকালে 1916 সালে আমাদের টরন্টো থেকে প্রকাশিত যে টরন্টো স্টার, সেই টরন্টো স্টারে তার প্রতিবাদ লিপি ছাপা হয়, যেখানে তিনি এই ঘোষণাটি লিখিতভাবে দেন। সেই রবীন্দ্রনাথ আমরা জানি 1929 সালে তিনি কানাডায় এসেছেন, এবং শুধু আসেননি, তাকে নিয়ে আসা হয়েছে তৎকালীন কানাডার গভর্নর জেনারেলের বিশেষ অনুরোধে। তিনি এসেছেন এবং যে শিক্ষা সম্মেলনে তিনি আসেন, সেই সম্মেলনের পর শেষ হলে যে গ্রন্থ প্রকাশিত হয়, সেই গ্রন্থের প্রলগ এবং এপিলগ, এই দুইটির লেখক যে মানুষ, সেই মানুষ একজন বাঙালি, সেই মানুষ একজন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই বইয়ের যে ফ্রন্টিসপিস, তাতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেই ছবিটি একজন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা জানি না যে এই 29 সালের পরে 30 সালে এই টরন্টো শহরে রবীন্দ্রনাথের আর্ট নিয়ে এক্সিবিশন হয়েছে। আমরা জানি না যে 1951 সালে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, তিনি রবীন্দ্রনাথের দুটি পাণ্ডুলিপি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়কে দান করার জন্য তৎকালীন ভারতের হাই কমিশনারের মাধ্যমে প্রেরণ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এবং সেই পাণ্ডুলিপি এখনো ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এবং আমরা জানি না যে অটোয়াতে 1961 সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে আমাদের যে ন্যাশনাল আর্ট গ্যালারি রয়েছে, সেই জায়গাতে 61 সালে রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনী হয়। আপনারা জানেন এই 1961 পরে যে সময়, সেই সময়টি হচ্ছে আমাদের
ভারতীয়দের, বিশেষ করে ভারতীয় বাঙালিদের ক্যানাডায় আসার সময়। তখন অনেকে এসেছেন, এমনও হতে পারে যে আমাদের দর্শকদের ভেতরে তেমন মানুষ রয়েছেন যারা 1960-এর দশকে এসেছিলেন, এবং তাদের ভেতরে রবীন্দ্র অনুরাগীরা আসতে থাকেন, এবং সেই অনুরাগীদের মধ্য থেকে একটি উদ্যোগ নেওয়া হয়, যেই উদ্যোগে 1986 সালে এই পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। এবং আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, এই উদ্যোগের সাথে যুক্ত ছিলেন আমাদের দুজন চেনা মানুষ, পণ্ডিতজন মানুষ, রবীন্দ্র অনুরাগী মানুষ, প্রশান্ত কুমার বাসু এবং নীলাদ্রি চাকি। এবং এরপর 2002 সালে আমাদের এই ক্যানাডার মাটিতে ব্রিটিশ কলাম্বিয়ায়, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার ক্যাম্পাসে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। 2005 সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি আসে। কিন্তু অদ্ভুত মজার বিষয়, 2008 সালে বারিক বরণ ঘোষ তিনি রবীন্দ্রনাথের দেশে এবং বিদেশে সংবর্ধনা নিয়ে দীর্ঘ 500 পৃষ্ঠার 2 খণ্ডের একটি বই রচনা করেন। তার দ্বিতীয় খণ্ড ছিল বিদেশে সংবর্ধনা, এবং বিস্ময়ের যে তাতে ক্যানাডা নামের কোনো দেশের উল্লেখ নেই। আপনারা জানেন, এ পর্যন্ত রবীন্দ্রনাথের জীবন নিয়ে যতগুলো কাজ হয়েছে তার ভেতরে শ্রেষ্ঠ কাজ প্রশান্ত কুমার পালের রবি জীবনী। আমরা জানতাম যে 9ম খণ্ড পর্যন্ত প্রশান্ত কুমার পাল তিনি রচনা করে গেছেন। গত বছর রবি জীবনীর 10ম খণ্ডটি প্রকাশিত হয়েছে। এতে 1926 থেকে 29 সাল পর্যন্ত এসেছে, এবং সেটি হচ্ছে ক্যানাডা প্রবেশে রবীন্দ্রনাথের ঠিক ইমিডিয়েট আগে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্যানাডার সাথে রবীন্দ্রনাথের এত যে সংযোগ, বিপুল সংযোগ, এমনকি ক্যানাডার, আপনারা জানেন আমাদের যে চিত্রকলা, শিল্পকলা, সেই শিল্পকলার যে প্রধান যে 7 রথী, যাকে আমরা বলে থাকি গ্রুপ অফ 7, এই গ্রুপ অফ 7-এর দুইজন শিল্পী তারা কিন্তু রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এতটাই প্রভাবিত ছিলেন যে 1929 সালে তারা ভ্যাঙ্কুভারে ছুটে যান ওই রবীন্দ্রনাথকে দেখতে। এবং আমার ধারণা যে যদি আমরা যারা ক্যানাডায় থাকি তারা রবীন্দ্রনাথের ক্যানাডার সাথে সংযোগকে নিয়ে আরও বেশি করে মনোনিবেশ করি, তাহলে দেখা যাবে যে ক্যানাডা রবীন্দ্রনাথের জীবনে, রবীন্দ্রনাথের জীবনীতে একটি বিরাট ভূমিকা রেখেছিল। এটি প্রমাণিত হবে। আপনারা সবাই শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।